আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলিফ স্যার, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে। আসেন অঙ্ক শিখি। এটি হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়। অধ্যায়ের নাম কি? মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। অঙ্কটি এসেছে সিলেট বোর্ড 2025 সালে। অঙ্কটির নাম হচ্ছে আজাদ লিমিটেড। অঙ্কটির মধ্যে বলছিল আজাদ লিমিটেডের 2024 সালের এপ্রিল মাসের মজুদ বিভাগের তথ্য নিম্নরূপ। এখানে অনেকগুলো তথ্য দেওয়া ছিল এবং ক খ গ তিনটা রিকোয়ারমেন্টে তিনটা আলাদা আলাদা জিনিস চেয়েছে, তো আমরা সেটা সলভ করব। তো অঙ্ক শুরুতে আপনাদের জানিয়ে দিতে চাই, যারা ইন্টারমিডিয়েট কমার্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য আলিফ কমার্স একাডেমিতে আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে, সেটা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের আলাদা আলাদা ব্যাচ। এছাড়া যারা অনার্সে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং বা ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তাদের জন্য আলিফ কমার্স একাডেমিতে প্রত্যেকটি ইয়ারের এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে। যারা পড়তে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। তো দেখেন, আমরা অঙ্কের মধ্যে যদি যাই তাহলে আজাদ লিমিটেডের প্রথমে ক নাম্বার বলছে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। অলরেডি যেটা আমি আপনাদেরকে বুঝিয়েছি, অর্থাৎ প্রারম্ভিক মজুদ এর সাথে ক্রয় যতটা করছি যোগ হবে, ইস্যু হচ্ছে বিয়োগ হবে। তারপরে যেটা থাকার কথা, যেমন এই অঙ্কে বলছে 30 তারিখে সমাপনী মজুদ 350 একক, বাট আমরা যা দেখলাম 350 একক নেই, ঘাটতি হচ্ছে 165, যেটা আমি অলরেডি বুঝিয়েছি। আমরা মূলত এখানে করব হচ্ছে খ নাম্বার, আগে আসলে আগে যাবে পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আগে আসলে আগে যাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফিফো পদ্ধতি। আগে আসলে আগে যাবে অর্থাৎ কি? ফিফো পদ্ধতি। যে মালটা আমার কাছে আগে আসবে সেই মালটা আমার কাছ থেকে কি হবে? আগে যাবে। এখন দেখেন, আমরা যদি অঙ্কটা একটু চেষ্টা করি পারি কিনা। প্রথমে কত সাল ছিল এটা দেখেন তো, 2000 কোন মাস? এপ্রিল। এপ্রিল। আমরা একটু অঙ্কটা প্রথমে কি বলছে দেখি। প্রথমে বলছে 2024 এপ্রিল 1 প্রারম্ভিক উদ্বৃত্ত, অর্থাৎ প্রারম্ভিক মজুদ, তাই না? প্রারম্ভিক মজুদ। দেখেন, আমাদের প্রারম্ভিক মজুদ বলছে 620 একক, একক প্রতি দর 8 টাকা। তাহলে প্রারম্ভিকটা না ক্রয় না ইস্যু। ক্রয় করলে আমরা এই 3 ঘরে কাজ করব, ইস্যু করলে ইস্যু বা বিক্রয় করলে আমরা কি এই 3 ঘরে কাজ করব। আর দিন শেষে যেটা ব্যালেন্স থাকবে সেটা কি করব আমরা? এই 3 ঘরে সেটা ব্যালেন্সটা নামিয়ে ফেলবো। তাহলে দেখেন, যেহেতু প্রারম্ভিকটা সরাসরি ব্যালেন্স, তার মানে আমাদের কত বলছে? 620 একক 8 টাকা দরে। একক একক মানে পিস, মানে কত পিস? 620 পিস 8 টাকা দরে। তাহলে 620 গুণন 8, তাহলে কত হচ্ছে? 4900 কত? 60। একটা শেষ। এইটা থেকে আপনাদের কারো সমস্যা আছে? এরপরে দেখেন কি বলছে 5 তারিখ। 5 তারিখে বলছে ক্রয় 500 একক, একক প্রতি দর 10 টাকা 50 পয়সা। ক্রয় করছি, ক্রয় কত একক? 500 একক, একক প্রতি দর কত? 10 টাকা 50 পয়সা। তাহলে কত হচ্ছে? 5200 কি 50 টাকা না? এখন দেখেন, একটু খেয়াল করবেন, আগের ছিল কত? 620। তাহলে 620 টাকে নামাবো, 620 8 টাকা দরে 4960। আর নতুন করে কিনছি কি 500, একটার সঙ্গে আরেকটাকে আমরা মিলাইতে পারবো? পারবো না। তাহলে কত? 500 একক 10 টাকা 50 পয়সা দরে 5200 কত? 50। আমি এটা আরেকবার একটু বুঝাচ্ছি, খেয়াল করেন সবাই। প্রথমত দেখেন, আমার কিনা ছিল প্রারম্ভিক মজুদ, এটা তো মজুদ দিয়ে দিছি, কিনা না, এটা প্রারম্ভিক মজুদ ছিল। এরপর ক্রয় হচ্ছে 500 একক কিনেছি, মানে ক্রয় করেছি 500 একক, প্রতি এককের দাম 10 টাকা 50 পয়সা। তাহলে 500-র সাথে 10 টাকা 50 যদি গুণ করি তাহলে কয় টাকা হবে? 5250 টাকা হবে, তাই না? এখন দেখেন, আগেরটা আগে নামাইছি, পরেরটা আমি নিজে এর পরে নামাইছি। এখানে তো শুধু ব্যালেন্স নামাইছি, আর কোনো কাজ করেছি কি আমরা? মইন একটু খেয়াল করো। এরপরে 5 তারিখের পর কত বলছে? 10 তারিখ। 10 তারিখে বলছে মাল ইস্যু 700 একক। ইস্যু কত একক? 700 একক, তাই না? এখন দেখেন, এখানে ইস্যুর সময় যদি কোনো টাকা দেওয়া থাকে,
ইস্যুর সময় যদি কি থাকে কোনো টাকা দেওয়া থাকে সেটাকে আমরা নিতে পারবো, আপাতত নিতে পারবো। আমরা নিব কি সবসময় আমাদের অঙ্কের এই মাল খতিয়ানে আনে বা স্টোর লেজারে যে টাকা থাকবে সেই টাকাটা নিতে পারবো। কত একক বলছে দেখেন তো, 700 একক। আমি একটা কাজ করতে পারি, বুঝার জন্য 700 লিখছি। কেউ যদি এই 700 লেখেন আপনাদের ভুল যাবে না, এটা বুঝার জন্য 700 লিখছি যে কত একক আমার ইস্যু করতে হবে, 700 একক স্বাধীন। তাহলে প্রথমে যে আগে আসছে সে আগে যাবে না, প্রথমে কি 620, এই যে 620 8 4960, আমার লাগবে 700, আমি বিক্রি করছি অলরেডি দিয়ে দিছি 600 একক, আরো কত লাগবে, 80 একক লাগবে না? তাহলে নিচ থেকে নেব 80 একক, দাম কত, 10 টাকা 50 পয়সা। একটা ক্যালকুলেটর দেন তো আমাকে, দেখেন 80 গুণন 10 টাকা 50 পয়সা, 840। এবার একটু খেয়াল করি, মনোযোগ দেন ফারজানা এবং আপনি সবাই দেখেন, এই 620 কি আমার আছে? অলরেডি ইস্যু করে দিছি না টোটালি এই পিউ, এই 620 আমি কি টোটাল ইস্যু করে দিছি না? আচ্ছা তাহলে আর নাই, তাহলে এই 500 কি ফুল আছে? 500 কি ফুল আছে? 500-র মধ্যে থেকে আমি 80 একক নিয়ে নিছি না? তাহলে এখানে আছে কত, 420 একক, দাম কয় টাকা করে, 10 টাকা 50 পয়সা। তাহলে দেখেন 420 গুণন 10 টাকা 50 পয়সা, 4410 টাকা, তাই না? এরপরে কি আছে একটু পড়েন তো, কয় তারিখ, 10-এর পর কত, 14 তারিখে কি বলছে দেখি আমরা একটু। 14 তারিখে বলছে 5 তারিখের ইস্যুকৃত মাল ফেরত 30 একক। 5 তারিখে যে ইস্যু করছিলাম, 5 তারিখে ইস্যু, সরি 5 তারিখে ইস্যুকৃত মাল ফেরত 30 একক। এখন খেয়াল করেন, 5 তারিখে তো আসলে অ্যাকচুয়ালি আমরা কি করছি, ক্রয় করছি না, অর্থাৎ ক্রয় ফেরত, এটা কি তার মানে বোঝাচ্ছে ক্রয় ফেরত। আচ্ছা ক্রয় ফেরত হলে আমার কাছ থেকে কি চলে যাবে না মাল? এই যে 5 তারিখে আমি কি অ্যাকচুয়ালি 5 তারিখে আমি ক্রয় করছিলাম কয় টাকা, 10 টাকা 50 পয়সা ধরে না? তাহলে এখন গেলে কত একক চলে যাবে, আমাদের কত একক বলছে, 30 একক বলছে না? 30 একক 10 টাকা 50 পয়সা, কত হয় একটু গুণে করেন তো, 30 গুণন 10 টাকা 50 কত, 300, 315। এখন খেয়াল করতে হবে আপনাকে, দেখেন আমার এখানে ছিল কত, 420 একক ছিল না? 420 একক যদি আমার থাকে, 1 মিনিট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জিনিস আপনাদের আমি এই এন্ট্রিটা বোঝানোর আগে একটু বলে দিতে চাই। আমাদের দেখেন 14 তারিখে ছিল কি, ফেরত, তাই না? এখানে একটু ফেরতটা লিখতে হবে। ফেরত বলতে আমাদের বলছিল 5 তারিখ ইস্যুকৃত মাল। এখন 5 তারিখ ইস্যু বলতে এখানে বুঝিয়েছে আমাকে যারা ইস্যু করছে, মূলত 5 তারিখে কি আমি পণ্য ক্রয় করছি না? 5 তারিখে আমি পণ্য কি করেছি, ক্রয় করেছি। আমি যদি ক্রয় করি তাহলে কি পণ্য আমার কাছে বাড়ে, আর 5 তারিখে ইস্যুকৃত মাল মানে এখানে মূলত লেখা উচিত ছিল একটু ভাষাগতভাবে যে 5 তারিখে ক্রয়কৃত মাল, ক্রয়কৃত মাল না লিখে ওরা লিখছে ইস্যুকৃত মাল। তার মানে আমাদের বুঝে নিতে হবে 5 তারিখে আমি ক্রয় করেছিলাম, তার মানে ক্রয়কৃত মাল ফেরত গেল, মানে কি আমার পণ্য কমে গেল না? পণ্য কমে গেল। তাহলে দেখেন 5 তারিখে ইস্যুকৃত মাল ছিল কত, এই যে আমি যেহেতু কিনছিলাম 10 টাকা 50 পয়সা করে, 30 একক যদি যায় তাহলে আমার ছিল কত, 420 একক। 420 থেকে 30 বাদ দিলে কত হবে, 390 একক হবে না? 390, আর দাম কত, 10 টাকা 50 পয়সা। তাহলে দেখেন 390 গুণন 10 টাকা 50 পয়সা কত হচ্ছে, 4095। এরপরে কয় তারিখ আছে একটু বলেন তো আমাকে, 14 পর কত, দেখেন 19 তারিখে আমাদেরকে বলছে মাল ক্রয় 850 একক এবং প্রতি একক প্রতি দর কয় টাকা, 8 টাকা 50 পয়সা ক্রয়, তাই না? খেয়াল করেন, ক্রয় ছিল কত একক 19 তারিখে, 850 একক। আমরা জানি কি ক্রয় করলে এই 3 ঘরে যোগ হয় না, ক্রয় করলে এই 3 ঘরে আসে। 850 একক, একক প্রতি দর কয় টাকা, 8 টাকা 50 পয়সা, তাই না? খেয়াল করেন 850 গুণন 8 টাকা 50 পয়সা কত হচ্ছে, 7225 টাকা না? খেয়াল করেন আগের কি 390টাকে নামাবো না, আগের যেটা ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা তো আগে আমাকে নামাইতে হবে। 390 একক 10 টাকা 50 পয়সা, তাহলে কত হচ্ছে, 4095। নতুন করে কিনছে এটা কি এর নিচে নামবে না? কত, 850
টাকা 50 পয়সা, তাহলে কত? 7,225। এরপরে দেখেন 19 তারিখের পরে কয় তারিখ আছে? 19 তারিখের পরে আছে হচ্ছে কত? 25 তারিখ, তাই না? 25 তারিখে বলছে মাল ইস্যু 750 একক, অর্থাৎ 750 একক ইস্যু। 750 একক, আমরা বুঝার জন্য 750 লিখে নিলাম। আমি কিন্তু বলছি এই 750 যদি আমরা লিখি তাহলে ভুল যাবে না, আবার আপনি না লিখলে যে মার্ক কাটবে ব্যাপারটা তাও না, মানে আমরা বুঝার জন্য লিখছি। সাবমিট, ঠিক আছে? তাহলে দেখেন 750-এর মধ্যে প্রথমে কত যাবে পিয়াসা বলেন? প্রথমে কি 390 একক যাবে না? 390 একক দাম কয় টাকা? 10 টাকা 50 পয়সা, তাহলে কত? 4,095। আমার 750-র মধ্যে গেছে, আমি ইস্যু করে ফেলছি অলরেডি 390, তাহলে এখনো কত করা লাগবে? 360 একক না? 360 কে এখান থেকে নিব না? 360 একক দাম কত? 8 টাকা 50। 360 গুণন 8 টাকা 50 পয়সা, 3,060। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার এই 390 একক কি আর আছে আমার কাছে? এই তাবিবুর আছে? নাই। এই 850 কি টোটাল আছে? নাই। 850 একক ছিল আমার, এখান থেকে আমি ইস্যু করে ফেলছি কত? 360 একক, তাহলে থাকতেছে কত? 490 একক দাম কত করে? 8 টাকা 50 গুণন 8 টাকা 50, 4,100 কত টাকা? 65 টাকা, তাই না? 25 তারিখের পরে কত তারিখ আছে দেখেন তো? 25-এর পরে আছে হচ্ছে 28 তারিখ। 28 তারিখে দেখেন বলছে 10 তারিখে ইস্যুকৃত মাল ফেরত 25 একক, তাহলে আমরা এখানে লিখবো কি? ফেরত। এখন দেখেন 10 তারিখে ইস্যুকৃত মাল, এই যে 10 তারিখে আমি ইস্যু করছিলাম, এই যে এই মালটা এখান থেকে কত একক ফেরত আসছে আমার কাছে? 25 একক। একটু খেয়াল করি, আমরা মনোযোগ দিয়ে দেখি। 25 একক যদি ফেরত আসে, আমাদের মনে রাখতে হবে আমরা এখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে মালটা আগে আসছে সেই মালটা কি করছি? আগে বিক্রি করছি। তাহলে ফেরত নেওয়ার সময় কি করব? ফেরত নেওয়ার সময় যেটা পরে দিছিলাম আগে সেটা নিব না? আমার ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি হচ্ছে একজন কলম বিক্রেতা, তো কলম হচ্ছে যে কলমটা আমি আগে কোম্পানিতে তৈরি করি বা এক কথায় কিনে নিয়ে আসি সেটা আগে ইস্যু করি, সেটা আগে কি করি? ইস্যু করি। তাহলে কি হচ্ছে, যেটা পরে ইস্যু করছি সেটাই তাহলে ফেরত নেওয়ার সময় আমি আমার পরেরটা আগে ফেরত নেব না? ফেরত নেওয়ার সময় কোনটা নিব? পরেরটা আগে নিব ফিফো পদ্ধতিতে। তাহলে কত একক বলছিল দেখেন তো এখানে? ফেরত 25 একক। তাহলে এই যে 10 তারিখে 25, তাহলে 25 এককের রেট কত হবে? 10 টাকা 50 পয়সা করে। কত? তাহলে দেখেন 25 একক 10 টাকা 50 পয়সা, 25 গুণন 10 টাকা 50 পয়সা, 262.5, তো 262.5। এখন দেখেন আমার ছিল কত এখানে? একটু খেয়াল করি আমরা, 490 ছিল কয় টাকা? 8 টাকা 50, 4,100 কত? 65। নতুন করে আমার যুক্ত হলো, এই 3 ঘরে আসা মানে কি? আমার মানে মালের স্টকে মাল যুক্ত হওয়া। কত একক? 25 একক 10 টাকা 50 পয়সা, তাহলে 262.5। এন্ট্রিটা আমি আরেকবার বুঝাচ্ছি আপনাদের, একটু খেয়াল করেন আপনারা। আমি বিক্রি করার সময় যেটা আগে আসে সেটা আগে বিক্রি করি, তাহলে আমি রেখে দিই কোনটা? পরের মালটা রেখে দিই না? আমি সবসময় কি করি? পরের মালটা রেখে দিই। তাহলে এইখানে পরের মাল ছিল কোনটা? 620 না 80? পরের মালটা কি 80 না? তাহলে ফেরত নেওয়ার সময় আমি কি এই 80-এর যে রেট, এই রেটের মাল ফেরত নিব না? পরের মালটা আমি ফেরত নিব, যার কারণে কি করছি? 10 টাকা 50 পয়সা রেট, 25 গুণন 10 টাকা 50, 262.5। আর তাহলে আমার ব্যালেন্সে ছিল 490, 8 টাকা 50, 4,165। নতুন করে যেহেতু ফেরত নিয়েছি, তাহলে 25 একক 10 টাকা 50 পয়সা করে 262.50 টাকা। এরপরে কয় তারিখ আছে দেখেন তো? 30 তারিখ। 30 তারিখে কি বলছে দেখেন? বলছে সমাপনী মজুদ কত একক? 350 একক। সমাপনী মজুদ 350 একক। এখন দেখেন, তার মানে আমাদের এখানে আছে কত? একটাতে 490, 8 টাকা 50 পয়সা, 4,165। পরেরটাতে 25 একক 10 টাকা 50 পয়সা, 262.5। তাহলে আমরা ঘাটতি একক যাবে এখন আমাদের কি যাবে?
ঘাটতি, ঘাটতি কত একক যাবে দেখেন তো। আমাকে বলছে রাখতে হবে কত, 350, এখানে আছে কত 490 যোগ 25, 515 মাইনাস কত 390, তাহলে ঘাটতি হচ্ছে কত 100, 100 কত আমি আবারও দেখাচ্ছি আপনাদের, খেয়াল করেন, ছিল কত 490 যোগ কত 25, তাই না? আর আমাদের রাখতে বলছে কত 350, তাহলে কত 165 একক না, 165 একক। তাহলে দেখেন এই যে এখানে লিখবো 165 একক। এখন তাহলে কি যেটা আগে আসছে সেটার থেকে যাবে না, ওইটা 8 টাকা 50, 165 গুণন 8 টাকা 50, 100 165 গুণন 8 টাকা 50, 1402 টাকা 50 পয়সা। এখন খেয়াল করেন, তাহলে এই 490 কি আমার কাছে ফুল থাকলো, 490 থেকে আমি 165 নিয়ে নিছি না, তাহলে বাদ দেবো 490 মাইনাস 165, তাহলে থাকতেছে কত 325, 8 টাকা 50 গুণন 8 টাকা 50 পয়সা, 2762 টাকা 50 পয়সা। আর নিচেরটা তো থাকছেই 25 একক, 10 টাকা 50 পয়সা, কত 262 টাকা 50 পয়সা। ওই যে 5 আর মানে এখানে তো 0 5 মানে শুধু 5, আর নর্মালি 5 মানে কি 50, 50 পয়সা বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, এইটুকু আর কারো সমস্যা আছে? আচ্ছা এই টোটালটা যোগ করেন তো একক। আচ্ছা একক যোগ করলে কত হচ্ছে 350 একক, আর টাকা কত 3000, একটু যোগ করি আমরা, 2762.5 যোগ 262.5, 3025। হ্যাঁ প্রশ্ন থাকলে বলেন। এখানে 350-এর, আচ্ছা 262.50 এটার কথা বলছেন। এই যে 25-এর সাথে 10 টাকা 50 পয়সা গুণ করতে হবে। হ্যাঁ আপনার প্রশ্ন বলেন। না এখানে একটু ব্যালেন্স দেখা দিবেন, যে মাস শেষে আমাকে 350 একক থাকার কথা বলছে, তার মানে 350 থাকতে হবে। দেখেন কয়টাকে করে, এটা তো এমন কঠিন কাজ না এই যোগটা, পুরো অঙ্ক করতে পারলে এইটুকু যোগ তো অবশ্যই করতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে আলিফ কমার্স একাডেমির পক্ষ থেকে আমি আলিফ স্যার আবার ধন্যবাদ জানাচ্ছি।